হুম, তো দেখো তাহলে আজকে আমরা শুরু করব বেস থিওরেম, ঠিক আছে? তো বেস থিওরেম শুরু করার আগে আমরা কিছু ওয়ার্ম আপ কোশ্চেন্স সলভ করব, তারপরে আমরা বেস থিওরেমটা পড়ব, তারপরে বেস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন করব, ঠিক আছে? তো আজকে আমরা অনেকগুলো প্রবলেম সলিউশন করব, ঠিক আছে? তো যাতে প্রবাবিলিটির একদম বেসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। ওকে, রেডি? চলো তাহলে স্টার্ট করা যাক। হ্যাঁ, দেখো ওকে, তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে। প্রথম কোশ্চেন বলছে যে অ্যান আর্ন মানে বাক্স। হ্যাঁ, তো অ্যান আর্ন কন্টেন্স 3 balls নাম্বারড 1, 2 and 3। তিনটে বল আছে, 1, 2, 3 নাম্বারিং করা আছে বলগুলোতে। ওখান থেকে দুটো বল তোলা হলো সাকসেসিভলি, মানে পরপর, ঠিক আছে? প্রথমে একটা, তারপরে আরেকটা তোলা হলো, এইভাবে দুটো চোখ বন্ধ করে তোলা হলো। দ্য ফার্স্ট বল ড্রন ইজ বিং রিপ্লেস, তার মানে প্রথম বলটা তুলে আবার আমি রেখে দিলাম, তারপরে আবার একটা তুললাম, এইভাবে মানে একটা বল তুললাম, সেটাকে রেখে দিলাম, আবার একটা তুললাম, এরকম করে চোখ বন্ধ করে কাজটা করা হচ্ছে, মানে র্যান্ডমলি করা, মানে চোখ বন্ধ করে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 5, মানে যে দুটো বল আমরা তুললাম তাদের যোগফল হবে 5, ঠিক আছে? তাহলে এই প্রবাবিলিটিটা কত হবে বলো? এটা খুব সহজ কোশ্চেন। তাহলে কিভাবে হতে পারে বলো? এর স্যাম্পল স্পেস কি হবে? তা স্যাম্পল স্পেস দেখতে কীরকম হবে? জাস্ট দুটো নাম্বার তুলছি আমি, তাই না? বল তোলা মানে দুটো নাম্বার তোলা। তো প্রথম বলটা কি হতে পারে, কি নাম্বার হতে পারে বলো? প্রথম বলটা কি নাম্বার হতে পারে? তোমরা রেসপন্স করো। হ্যাঁ, 1, 2, 3 হতে পারে না? আমি যদি এমনি তুলি, মানে কোনো চোখ বন্ধ করে তুলছি, তো প্রথম বলটা কি হতে পারে? আমার আছে 1, 2, 3, তিনটে নাম্বারই। হ্যাঁ বলো, 1, 2, 3ই তো হতে পারে। পূর্ণিমা, তুমি আলাদা আলাদা করে দুটো দুটো করে বলছো, ঠিক আছে, কিন্তু দেখো বেসিক্যালি যে স্যাম্পল স্পেসটা যেটা হবে, স্যাম্পল স্পেস, সেখানে প্রথম বলটা তোমার 1, 2, আলটিমেটলি আমাদের স্যাম্পল স্পেস কি? আমি তো বল তুলছি দুটো, তাহলে দুটো নাম্বার আমাকে তুলতে হবে। এবার প্রথম বলটা আমার 1, 2, 3ও হতে পারে, আবার যেহেতু আমি বলটা রেখে দিচ্ছি তুলে, তাহলে আবার যখন সেকেন্ড বলটা তুলছি, সেকেন্ড বলটাও 1, 2, 3ই হবে। ক্লিয়ার? তার মানে প্রথমেও আমি 3টে অপশান, সেকেন্ডেও 3টে অপশান, তার মানে এইরকম দেখতে হবে আমার স্যাম্পল স্পেসটা, যেখানে এ বি দুটোই বিলংস টু 1, 2, 3। ঠিক আছে? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে তার মানে এখানে 3টে অপশান, এখানে 3টে অপশান, টোটাল 9 অপশান। তার মানে আমার এসে কটা এলিমেন্ট থাকবে? 9টা এলিমেন্ট থাকবে। বলো, এটুকু বোঝা গেল? এটুকু বোঝা গেছে কি যায়নি? ওকে ওকে, সো দেখো, বলো এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে এসে আমার 9টা এলিমেন্ট থাকবে। যেমন 1, 1, 1 হতে পারে, 1, 2, 1, 3, হ্যাঁ, এরকম 2, 1, 2, 3, 2, 2 এরকম হতে পারে, তারপর 3, 1, 3, 2, 3, 3। টোটাল এই 9টা অপশান আছে তোমার। এই 9টার মধ্যে কতগুলো এরকম থাকবে যেখানে যোগফলটা 5 হচ্ছে? আচ্ছা, যোগফল 5 হতে গেলে কি অপশান আছে তোমার হাতে বলো? যোগফলটা যদি 5 হতে হয় তাহলে কি অপশান আছে? যোগফল একদম 2, 3 আর
তিন দুইও তো হতে পারে না, যেহেতু আমি পরপর তুলছি, একবারে তো তুলছি না দুটো, পরপর যেহেতু আমি তুলছি, তিন দুইও একটা অপশান। আর যদি আমি একবারে তুলতাম তাহলে তিন দুই আর দুই তিন একই হয়ে যেত। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো কি বললাম? এক চার, হ্যাঁ এক চারও হতে পারে, এক চারও হতে পারে, চার একও হতে পারে। ভেরি গুড। না চার কোথায় আছে রে বাবা, চার কোথায় আছে এখানে? চার তো নেই। হ্যাঁ চার তো নেই, তাহলে এক চার হবে না। হ্যাঁ তাহলে আমাদের দুই তিন আর তিন দুই এই দুটো ছাড়া আর কোনো অপশান কিন্তু নেই। তাহলে আমাদের যেটা রিকোয়ার্ড প্রবাবিলিটি যেটা হলো, হ্যাঁ তাহলে রিকোয়ার্ড যেটা প্রবাবিলিটি হলো সেটা হচ্ছে 2/9। ক্লিয়ার হয়েছে সবার? বলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে আচ্ছা, এবার যদি আমি কোশ্চেনটাকে একটু চেঞ্জ করি, ধরো এই যে রিপ্লেস যদি আমি না করতাম, ধরো পরপর আমি তুলছি কিন্তু রিপ্লেস করছি না, তাহলে কি হতো? সিচুয়েশনটা একটু ভাবার চেষ্টা করো। যদি আমি রিপ্লেস না করতাম, ধরো এক তুললাম তারপরে একটাকে আমি রাখলাম না, তাহলে নেক্সট অপশানে আমার দেখতো একটা অপশান কমে যেত। তাহলে এরকম আমি টোটাল কতগুলো এসের কতগুলো এলিমেন্ট থাকতো বলো, আমি যদি রিপ্লেস না করতাম? বলো এসে কি দুটো থাকতো? আমি এসের কথা বলছি। সবাই বলো কিভাবে ছয়, ছয় একজন বলছে হিরো, কিভাবে ছয় হচ্ছে? সুদেশনা ঠিক বলেছ, ছয়, ছয়টা কি করে আসছে কেউ একটু বলবে, এক্সপ্লেন করবে? এক দুই, এক তিন, দুই এক, দুই দুই, দুই তিন, তিন এক, তিন দুই, ঠিক আছে। আর এইভাবেও তুমি ভাবতে পারো যে প্রথমটা আমি চুজ করতে পারি তিন উপায়ে। এবার যেহেতু একটা অপশান তাহলে একটা চুজ করে নিলাম, তাহলে তো সেই বলটা আর নেই, তাহলে বাকি দুটো থেকে আর একটা তুলতে পারি দুই উপায়ে, তাহলে তিন দুগুণে ছয়। বুঝতে পেরেছ? উইদাউট রিপ্লেসিং, যদি আমি রিপ্লেস না করতাম তাহলে আমার 3 গুণ 2 হতো, আর যেহেতু রিপ্লেস করছি 3 গুণ 3 হচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলো। 3c1 ইন্টু 2c1 এইভাবে না করে তুমি ভাবো 3p1, 3p2 এইভাবে ভাবতে পারো, কারণ তিনটা থেকে তুমি দুটো নিচ্ছ, নিয়ে দুটোকে অ্যারেঞ্জও করতে পারো, আগে পরেরও ব্যাপার আছে এখানে। সো এইভাবে না ভেবে ভাবো যে প্রথমটা আমি চুজ করতে পারি তিন উপায়ে, তার প্রত্যেকটার জন্য আমি সেকেন্ডটা চুজ করতে পারি দুটো উপায়ে। সো 3 ইন্টু 2 একদম বেসিক পারমুটেশনের যেটা নিয়ম। ক্লিয়ার হয়েছে? প্রথমটা 3 উপায়ে, তারপরেরটা 2 উপায়ে। চলো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 1টা ক্লিয়ার হলো। এবার কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। 6 আনবায়াসড ডাইস আর থ্রোন সাইমালটেনিয়াসলি, 6টা ডাইস আমরা থ্রো করলাম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অল ডিফারেন্ট ফেসেস? সবকটা ডিফারেন্ট ফেস হবে, এইটার প্রবাবিলিটি কত? এবার 6টা তুমি চুজ করেছো, তো মোট কতগুলো স্যাম্পল স্পেসে কটা এলিমেন্ট থাকবে, হ্যাঁ, আর সব কটা ডিফারেন্ট হবে, সেটা কত হবে বলো? একদম বেসিক প্রবাবিলিটি থিওরি দিয়ে তোমরা বলো, ক্লাসিক্যাল ডেফিনেশন ইউজ করে। সো স্যাম্পল স্পেসে আমার কটা এলিমেন্ট হবে? যদি আমি 6টা ডাইসকে থ্রো করি, 36। কেন 36? ভালো করে ভেবে বলতে হবে কিন্তু, ভেবে বলো, ভেবে 36 কেন মনে হচ্ছে? (1 -
6 এটা কি সব কি করেছো? যে যেটা করবে আমাকে এক্সপ্লেন করে বলো, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কি কেন করেছো ওটা। সৈকত ঘোষ বলছো টোটাল স্যাম্পল স্পেস হচ্ছে 6⁶, এক্স্যাক্টলি, একদম কারেক্ট। 6⁶, ঠিক আছে। 6⁶ হচ্ছে স্যাম্পল স্পেসের সাইজ। তার কারণ হচ্ছে যে আমি ছটা ডাইস আছে না, তাহলে দেখো এক একটা স্যাম্পল স্পেসের মেম্বার কীরকম হবে। ধরো 1, প্রথমটাই ধরো 1 পড়লো, দ্বিতীয়টাই ধরো 2 পড়লো, তৃতীয়টাই আবার ধরো 3 পড়লো, তারপরেরটা ধরো আবার 1 পড়লো, হ্যাঁ, তারপরে ধরো 5 পড়লো, তারপরে ধরো 5 পড়লো। তো এই রকম 6টা টাপল, 6 টাপল হবে। এই ধরনের স্যাম্পল স্পেস তুমি পাবে, মানে এক একটা এলিমেন্ট এই রকম দেখতে হবে। সৈকত তুমি যেটা ভুল করেছো, অল ডিফারেন্ট মানে এই নয় যে ওয়ান মাইনাস অল সেম, সেটা নয়। এখন দুটো সেম হতে পারে, তিনটে সেম হতে পারে। এই যেমন এখানে দেখো 1 আর 1 সেম আছে, এখানে যেমন 1 আর 1 সেম আছে, 5 আর 5 সেম আছে, তো এটা তো অল ডিফারেন্ট হলো না। তার মানে অল সেমটাকে মাইনাস করাটা কিন্তু হচ্ছে না এক্স্যাক্টলি। সৈকত বুঝতে পেরেছো তোমার ভুলটা? তাহলে ভাবো কি হবে, সবগুলো যদি আমি ডিফারেন্ট চাই তাহলে আমাকে কি করতে হবে। তাহলে এরকম কতগুলো অপশন আছে, খুব সহজ, কিন্তু খুবই সহজ। ভাবো প্রথমটা কি কি হতে পারে, প্রথমটাতে কতগুলো অপশন আছে, প্রথম ডাইসে কতগুলো নাম্বার পড়তে পারে, এভাবে ভাবো প্রথমটাতে কতগুলো নাম্বার পড়তে পারে। ভেরি গুড সৈকত, প্রথমটায় 6টা পড়তে পারে। এবার যেহেতু আমি সবকটা ডিফারেন্ট চাইছি, তাহলে একটা যে কোনো 6টার যে কোনো একটা পড়বে, তাহলে সেইটা পরেরটাতে বাদ হয়ে যাবে, হ্যাঁ, তাহলে তার নেক্সটটাতে 5টা অপশান, এইভাবে। তাহলে 6 হচ্ছে আমাদের। ক্লিয়ার? বাকিরা সবাই ক্লিয়ার? তাহলে স্যাম্পল স্পেসে আমার হচ্ছে 6⁶, আর এতে মানে যে ইভেন্টটা আমরা চাইছি সেখানে 6। তাহলে আমার প্রবাবিলিটি কত হলো? সো প্রবাবিলিটি হলো 6 ডিভাইডেড বাই 6⁶। তাহলে কাটলে হয় 5 ডিভাইডেড বাই 6⁵। এটাকে যা সিম্পলিফাই করলে যা হয় তাই। ওকে, ক্লিয়ার? এনি ডাউট? বলো, কারো কোনো ডাউট আছে 1 আর 2 থেকে? কোশ্চেন 1, 2 থেকে কারো কোনো ডাউট না থাকলে চলো নেক্সট অঙ্কটা দেখি। খুব ইন্টারেস্টিং প্রবলেম। ফ্রম দ্য নাম্বারস 1 2 3 আপ টু 2n+1, মানে টোটাল 2n+1 সংখ্যক নাম্বার আছে, মানে বিজোড় সংখ্যক। সেখানে যেমন 9টা হতে পারে, 7টা হতে পারে। এখান থেকে 3টে নাম্বার একবারে তুমি নিচ্ছ, 3টে চুজ করছো র্যান্ডমলি। এবার বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দিস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। হ্যাঁ, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে এইরকম কতগুলো, মানে এর প্রবাবিলিটি বের করো। ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন এবং খুব কঠিনও নয়। ঠিক আছে, তো আমরা এটা ডিসকাস করব। তো তার জন্য আমি কোশ্চেনটাকে কপি করে নিচ্ছি। দেখো এখানে আমাদের কিছু ডিসকাশন করার ব্যাপার আছে। তোমরা কেউ কিছু বলবে, মানে স্যাম্পল স্পেসটা কীরকম হতে পারে? জাস্ট এখান থেকে আমি 3টে নাম্বার চুজ করছি, তাহলে আমার টোটাল স্যাম্পল স্পেসে কটা এলিমেন্ট হবে? কেউ কিছু বলবে এখান থেকে, কমেন্ট করবে। খুব কিন্তু সহজ, জাস্ট 3টে নাম্বার আমি একসঙ্গে চুজ করছি। ভেরি গুড। তাহলে আমার এখানে 2n+1 C3, তাই তো? এটাই তো হবে না, যেহেতু আমি
একসঙ্গে তিনটে চুজ করছি, মানে আমি একটা এখানে পারমুটেশন হবে না, এখানে ইয়ে কম্বিনেশন হবে, ঠিক আছে। 2n + 1 C3, তো এইটুকু ক্লিয়ার আছে। এবার আমাদের মেন সমস্যা যেটা, যে সবগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে এইরকম কতগুলো টাপল হবে। হ্যাঁ, তো দেখো তিনটে নাম্বার, যেমন অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যেমন যদি 1 2 3 থাকে তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, কিন্তু যদি আমি 1 2 4 নিয়ে নিই কিন্তু এটা আর অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে না, তাই না? তো এই ধরনের এগুলো বাদ যাবে। কথাটা বোঝা গেছে? তাহলে আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, যেমন ধরো এটাও থাকতে পারে 1 4, এখানে 3 হলো তাহলে এখানে আবার 7 হবে, তাহলে এটাও একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে, ঠিক? তো এই ধরনের যতগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমরা পাবো সেগুলোকে করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তো আমি কিভাবে এগোনো উচিত, কারো কোনো আইডিয়া? আমাকে ভয়েসে বলো, তোমরা আমাকে ভয়েসে বলো যে কার কি আইডিয়া পাচ্ছ, কিভাবে আমি এটা ক্যালকুলেট করব। কমন ডিফারেন্সটা 1 2 3 এরকম হতে পারে, ঠিক? এটা একটা, আচ্ছা তাহলে সৈকত তুমি বলো যে ম্যাক্সিমাম কমন ডিফারেন্স কি হতে পারে? হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম কমন ডিফারেন্স? তাহলে কমন ডিফারেন্স দ্যাট ইজ CD ক্যান বি 1 2 3, ম্যাক্সিমাম কত হবে? (2n + 1/3) সৈকত, এখানে আমার একটা প্রশ্ন আছে যে 2n + 1/3 এই নাম্বারটা কি মানে ইন্টিজার হবেই, 3 দ্বারা কি ডিভিজিবল হবে? এটা তো আমি জানি না। 2n + 1টা যে 3 দ্বারা ডিভিজিবল হবে সেটা তো আমি জানি না। বক্স নেব? কেন এটা মনে হচ্ছে? দেখো সবচেয়ে মানে কি বলে, সবচেয়ে কমন ডিফারেন্সটা বড় চাইছি, তাহলে লাস্ট যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা আমি পাবো সেটা কীরকম হতে পারে? প্রোগ্রেশনটার কথা ভাবো, একদম যেটা লাস্টে আমি পাবো সেটা কীরকম হওয়া উচিত? দেখো লাস্ট প্রোগ্রেশন কীরকম হওয়া উচিত, কার কোনো আইডিয়া? নিশ্চয়ই শুরুতে 1 হবে আর শেষে নিশ্চয়ই আমি 2n + 1 চাইব। শুরুতে 1, শেষে 2n + 1 চাইব। তো তাহলে মাঝে কি হওয়া উচিত, তাই না? তাহলে মাঝে কি হওয়া উচিত? দেখো তাহলে মাঝে হওয়া উচিত এ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2n + 2/2, তার মানে 2n + n + 1, এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রোগ্রেশন। তাহলে এখানে কমন ডিফারেন্স কত হচ্ছে? দেখো কমন ডিফারেন্স হচ্ছে n, তাহলে 1 থেকে n অবধি আমার কমন ডিফারেন্সগুলো হবে। সুদেশনা জানো, একদম ঠিক বলেছো তুমি, n হবে, ঠিক আছে? ক্লিয়ার সবার যে লাস্ট প্রোগ্রেশন আমার এইটা হচ্ছে। তো যার ফলে এখানে আমার অড নেওয়ার কারণটাই হচ্ছে এটা, যাতে আমি n পাই। যদি এখানে ইভেন হতো তাহলে আমি লাস্টে দুটো প্রোগ্রেশন পেতাম, ঠিক আছে? লাস্টে দুটো প্রোগ্রেশন পাওয়া যেত। ওকে, তো ক্লিয়ার এটা। এবার ভাবো যদি আমি কমন ডিফারেন্স 1 নিই, CD = যদি আমি 1 নিই তাহলে কতগুলো প্রোগ্রেশন পাবো? তাহলে দেখো শুরুর প্রোগ্রেশনটা এরকম হবে 1 2 3, এটা একটা পাবো, তারপরটা হবে 2 3 4 এরকম হবে। তাহলে লাস্টেরটা কি হবে? লাস্টেরটা বলো। তাহলে লাস্টের নাম্বারটা হবে 2n + 1, তার থেকে 1 কম 2n, তাহলে এটা হবে 2n - 1। ক্লিয়ার? তাহলে এখানে মোট কটা প্রোগ্রেশন পেলাম? মোট কটা প্রোগ্রেশন পেলাম বলো?
2n মাইনাস 1 সংখ্যক প্রোগ্রেশন পেলাম। দেখো এখান থেকে কাউন্ট করবো, 1 থেকে স্টার্ট হয়েছে আর 2n মাইনাস 1-এ গিয়ে শেষ হয়েছে, তাহলে 2n মাইনাস 1 সংখ্যক প্রোগ্রেশন আমি পাবো যাদের কমন ডিফারেন্স হচ্ছে 1। ঠিক, ক্লিয়ার? এবার আমি শুরু করছি কমন ডিফারেন্স 2 দিয়ে। তাহলে কমন ডিফারেন্স 2 দিয়ে এরকম কতগুলো হবে, তাহলে শুরুরটা কত হবে? 1 হবে, তারপরে 3 হবে, তারপরটা 5 হবে, রাইট? তারপরটা হবে এরকম 2, 4, 6 এরকম করে চলতে থাকবে। লাস্টেরটা কি হবে? লাস্টেরটা হবে 2n প্লাস 1, তার থেকে 2 কম 2n মাইনাস 1, তার থেকে 2 কম 2n মাইনাস 3। তাহলে এর আমি যেটা পাচ্ছি, এখানে টোটাল কতগুলো আছে? এখানে টোটাল আছে, দেখো আমি 1, 2, 3 করে কাউন্ট করতে করতে 2n মাইনাস 3 অবধি কাউন্ট করছি, তার মানে 2n মাইনাস 3 সংখ্যক অ্যারিথমেটিক প্রোগ্রেশন আমি পাচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, যেখান থেকে ঠিক দুটো কমে গেল। ঠিক, তাহলে সিডি যখন একটা বাড়ছে আমার সংখ্যাটা 2 2 করে কমে যাচ্ছে। তাহলে আমি এবার কমন সেন্স দিয়ে এবার আমি করব, যদি আমার সিডি যদি 3 হয় তাহলে আমি এখানে পাবো 2n, এখানে পাবো আমি 2n মাইনাস 5। ঠিক, এরকম করতে করতে যখন আমার সিডি হয়ে যাবে n, মানে হাইয়েস্ট কত n হবে, এবং সেখানে আমি মাত্র একটাই পাবো, মাত্র একটাই আমি প্রোগ্রেশন পাবো। ঠিক, তাহলে আমার টোটাল নাম্বার অফ প্রোগ্রেশনস সেটা কত হচ্ছে? 1 প্লাস 2, সরি 1 প্লাস 3, কারণ 2 2 করে বাড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার n স্কোয়ার। তাহলে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে n স্কোয়ার ডিভাইডেড বাই 2n প্লাস 1 চুজ 3। এটাকে ক্যালকুলেট করলে দাঁড়ায় 3 ফ্যাক্টোরিয়াল 6, এখানে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু 2n ইন্টু 2n মাইনাস 1। তাহলে এখানে 2 2 কেটে যাবে আর n n কেটে যাবে একটা, তাহলে আমার থাকলো n বাই 3n বাই 4n স্কোয়ার মাইনাস 1। বোঝা গেছে? এটা হচ্ছে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? বাকিরা বলো বুঝতে পারলে কিনা? সবাই বলো বুঝতে পারলে কিনা? স্যার এই টোটাল নাম্বার অফ প্রোগ্রেশনটা টোটাল n স্কয়ারটা বুঝতে পারলাম না। আরে ভাই ওটা এপি সিরিজের যে যোগফলের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করো। ও ঠিক আছে। ওটা অ্যাপ্লাই করলে এটা n স্কয়ার চলে আসবে। এটা এমনিও একটা n স্কয়ার, এটা একটা ফর্মুলা হিসাবে এটা মানে বাজারে চলতি আছে আর কি। তুমি যদি সেটা মনে রাখতে পারো ঠিক আছে, না মনে রাখতে পারো এটা তো এপি সিরিজের যোগফল। ঠিক আছে, করে দেখো মিলে যাবে। আর কারো কোনো ডাউট আছে এখানে? আর কারো ডাউট আছে? চলো তাহলে এই কোশ্চেনটা কেমন লাগলো? কোশ্চেনটা কেমন লাগলো? এই কোশ্চেনটাকে ধরো এরকমও দিতে পারে, 2n প্লাস 1 না দিয়ে তোমাকে বলে দিল ধরো 11টা নাম্বার আছে, তাহলে কত হবে? তো তুমি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো, নাহলে ক্যালকুলেশনের টেকনিকটা মুখস্থ রাখো, সবচেয়ে ভালো। ঠিক আছে, খুব বেশি কিন্তু টাইম লাগবে না, 1 মিনিটের মধ্যে নেমে যাবে। আর যদি প্র্যাকটিস থাকে এটা 1 মিনিটও লাগবে না, তাই না? তো এটা একটু প্র্যাকটিস করে রাখবে, কারণ খুব ভালো কোশ্চেন। চলো তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেন ডান। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ফ্রম অ্যান আর্ন কন্টেনিং n balls any number of balls are drawn। এখান থেকে যতগুলো খুশি তোলা হলো, একটা তোলা হতে পারে, দুটো তোলা হতে পারে, তিনটে হতে পারে, এইভাবে যতগুলো খুশি আমি তুলতে পারি। সো দ্যাট
দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং এন ইভেন নাম্বার অফ বলস, আমি যদি শুধু ইভেন তোলার প্রবাবিলিটি কত, ইভেন সংখ্যক, মানে দুটো হতে পারে, চারটা হতে পারে। তো এটা সিম্পলি যেটা দাঁড়ায়, প্রবাবিলিটি যেটা দাঁড়ায়, দেখো আমি ধরো এন সংখ্যক থেকে একটা কতগুলো ভাবে তুলতে পারি, NC1, তাই না? একটা বল তুলতে পারি NC1, তারপরে আমি দুটো তুলতে পারি NC2, এইভাবে আমি তুলতে পারি NCN অবধি। এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস, যতগুলো খুশি তোলার সংখ্যা। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? একটা তুলতে পারি NC1 উপায়ে, দুটো তুলতে পারি NC2 উপায়ে, রাইট? তাহলে এটা হচ্ছে আমি যতগুলো খুশি আমি তুলতে পারি, মানে মিনিমাম অ্যাটলিস্ট একটা তো তুলতেই হবে, সেই জন্য NC0টা কিন্তু এখানে নেই। ওকে, আর আমি যদি শুধু ইভেন সংখ্যক তুলি সেটা হবে NC2, NC4, এইভাবে, মানে শুধু ইভেন সংখ্যক আমি যোগফলটা বের করব। ঠিক আছে, তাহলে আমার এইটা বাই এইটা। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, তোমরা বলতে পারবে এই সামটা কিভাবে আমরা বের করব? এই সামটা কিভাবে বের করব? কারো কোনো আইডিয়া আছে সামটা বের করার টেকনিক? দেখো তোমরা যদি মনে রাখো, 1+x⁴ ওই সূত্র ভেঙে দিয়ে দ্বিপদ উপপাদ্যের। হ্যাঁ, গুড, এক্স্যাক্টলি, সেটা আমরা জানি। এটা হয় কত? NC0 প্লাস NC1 ইন্টু এক্স, NC2 ইন্টু x², NCN ইন্টু x⁴n। ঠিক, এবার যদি আমি এক্সের জায়গায় 1 বসাই তাহলেই আমার সিরিজটা আমি পেয়ে যাচ্ছি। সো এক্সের জায়গায় যদি 1 বসাই, এটা হয়ে যাবে 2⁴n ইজ ইকুয়ালস টু 1 প্লাস NC1 NC2 ডট ডট। ঠিক, এখান থেকে আমি পাচ্ছি NC1 NC2 NCN ইজ ইকুয়ালস টু 2⁴n মাইনাস 1। ঠিক, দেখো নিচে এইটাই আছে আমার 2⁴n মাইনাস 1। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার আমার প্রশ্ন হচ্ছে নেক্সট, এটা তো সহজ, NC2 NC4 এইটা কিভাবে বের করব বলো? এটা কিভাবে বের করব? 1 - x⁴n করবো, তারপর অড আর ইভেন নিয়ে করব, আলাদা বাহ, আলাদা করে দিলে। খুব সুন্দর। তাহলে আমি যদি এক্সের জায়গায় সিম্পলি -1 বসিয়ে দিই, ঠিক আছে, 1 বসালে তো আমি এইটা পাচ্ছি। আমি যদি -1 বসাই এক্সের জায়গায় তাহলে আমি পেয়ে যাব 0, বাঁ দিকটা আমার হয়ে যাবে 0 আর ডান দিকটা হয়ে যাবে 1। হ্যাঁ, এটা হয়ে যাবে -NC1, তারপরেরটা হয়ে যাবে -1² মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে NC2, তারপরে -NC3 প্লাস NC4, এইরকম। তাহলে অডগুলো মাইনাস হয়ে যাবে আর ইভেনগুলো যোগ হয়ে যাবে, ঠিক না? এইভাবে হবে। তাহলে দেখো এই সিরিজটা আর এই সিরিজটা যদি আমি দুটোকে যোগ করি তাহলে কত হবে? তাহলে বাঁ দিকে হবে আমার 2⁴n আর ডান দিকে যোগ করলে এটা হবে 1 আর 1 2, তারপরে NC1 মানে অডগুলো একটা যোগ একটা বিয়োগ কেটে যাবে, তারপরে হবে 2 ইন্টু NC2 2 ইন্টু NC4, এইরকম করে হবে। তাহলে আমি পেয়ে যাচ্ছি 2 দিয়ে যদি আমি কেটে দিই তাহলে এটা হয়ে যাবে 2⁴n মাইনাস 1, এইটা 1 হয়ে যাবে, এদিকে নিয়ে আসলাম -1 ইজ ইকুয়ালস টু NC2 প্লাস NC4 ডট ডট। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আমার রিকোয়ার্ড প্রবাবিলিটি কত দাঁড়ালো? 2⁴n -1 -1 ডিভাইডেড বাই 2⁴n -1।
বলো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিই পুটিং x ইকুয়ালস টু -1, আর এখানে লিখে দিই পুটিং x ইকুয়ালস টু 1, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ক্লিয়ার কি ক্লিয়ার না বলো আমাকে। ক্লিয়ার তাই তো? ওকে, ভেরি গুড। তাহলে এই 4টা কোশ্চেন আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দেখো, আচ্ছা দেখো তারপরে 5 নম্বর কোশ্চেন কি আছে এখানে বলছে যে 7 হিস্ট্রি অ্যান্ড 4 জিওগ্রাফি বুকস আর প্লেসড অ্যাট র্যান্ডম অন এ বুক সেলফ। ঠিক আছে, 7টা হিস্ট্রি বই আর 6টা জিওগ্রাফি বই তোমার একটা বুক সেলফে তুমি রাখছো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট নান অফ দ্য জিওগ্রাফি বুকস আর প্লেসড কনজিকিউটিভলি, মানে জিওগ্রাফি বইগুলো যেন একসঙ্গে না থাকে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে জিওগ্রাফি বইগুলো যেন এক জায়গায় না থাকে। তো এখান থেকে তাহলে কিভাবে আমরা এগোতে পারি, কি বলছে তোমাদের কি মনে হচ্ছে বলো? কিভাবে করব বলো? হিস্ট্রি বই আর জিওগ্রাফি বইগুলোতে নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে, 7 আর ফ্যাক্টরিয়াল 4। হ্যাঁ, নিজেদের মধ্যে তো আচ্ছা, নিজেদের মধ্যে আচ্ছা কোন জিনিসগুলো বিন্যস্ত হয় বলো তো? আচ্ছা এখানে একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, দেখো সেই জিনিসই বিন্যস্ত হয় যারা দেখতে আলাদা হয়, তাই তো? এখন আমাকে বলো যে বইগুলো কি এক, মানে এই যে হিস্ট্রি বই 7টা যে হিস্ট্রি বই তারা কি দেখতে এক না আলাদা? মানে বইগুলো কি আলাদা জিনিস ভাববো না দেখতে আইডেন্টিক্যাল ভাববো? এটা একটা বড় প্রশ্ন। তো কি মনে হয়, বইগুলো কি আইডেন্টিক্যাল ধরবো না ধরবো না? আইডেন্টিক্যাল ধরবো, সুদেশনা বলছে আইডেন্টিক্যাল ধরবো। তোমাদের কি মনে হয় বলো, আর আর বাকিরা বলো, বইগুলো কি আইডেন্টিক্যাল ধরবো কি ধরবো না? বাকিরা বলবে আইডেন্টিক্যাল ধরবো। আর কারো আর কেউ কেউ বলছো কিছু? সবাই নিজেদের মতামত জানাও। দেখো তো তোমাদের সবার মনে হচ্ছে আইডেন্টিক্যাল ধরবো, কিন্তু দেখো বইকে জেনারেলি আইডেন্টিক্যাল ধরা হয় না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বইয়ের দেখবে ISBN বলে একটা নাম্বার হয়, যার জন্য বই প্রত্যেকটাই ডিফারেন্ট ধরা উচিত। বোঝা গেল? তো এটা মাথায় রাখবে যে বইগুলো সব ডিফারেন্ট, এক নয়। ঠিক আছে, প্রত্যেকটা বই কিন্তু আমরা ডিফারেন্ট ধরবো। বোঝা গেল? এটা হচ্ছে প্রথম একটা ডাউট থাকার কথা, সেই ডাউটটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা বইকে আমি কি ধরবো, ডিফারেন্ট ধরবো। ঠিক আছে, তাহলে আমার টোটাল কত, 11টা বই। আমি 11টা বইকে 11 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজাতে পারি। ঠিক, আচ্ছা এবার বলছে যে জিওগ্রাফি বইগুলো কনজিকিউটিভ থাকবে না। তাহলে জিওগ্রাফি বইগুলো কনজিকিউটিভ থাকবে প্রবাবিলিটি বের করব,
আর 1 থেকে বিয়োগ করে দেবো, ঠিক? তাহলে 4টে জিওগ্রাফি বইকে যদি আমি কনজিকিউটিভ বইগুলোকে যদি আমি একটা অবজেক্ট ধরে নিই, একটা মানে বান্ডেল যদি করে নিই, তাহলে আমার টোটাল বইয়ের সংখ্যা হয়ে যাবে 8। আবার ওরা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তার মানে সৈকত যেটা করেছে, তাহলে আমার টোটাল নাম্বার অফ পারমুটেশন কতগুলো হবে? 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে আমার যেটা প্রবাবিলিটি দাঁড়াবে সেটা হচ্ছে 1 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল। দেখো বুঝতে পারছো কিনা? 1 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল। কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার 8 ফ্যাক্টোরিয়ালটা আবার বলবেন? 8 ফ্যাক্টোরিয়াল দেখো, আমি যদি ধরে নিই যে সবগুলো যদি এক জায়গায় থাকে, জিওগ্রাফি বইগুলো সবগুলো এক জায়গায় থাকবে, তাহলে আমি জিওগ্রাফি বইগুলোকে একটা বই ধরে নেবো। সবগুলো বইকে নিয়ে তুমি একটা রবার দিয়ে বেঁধে দাও, মানে একটা বই হিসাবে ধরো, তাহলে কি আর ওদেরকে আর তুমি সরাতে পারবে না, তাই না? তাহলে একটা যদি ধরো আর 7টা হিস্ট্রি বই, তাহলে টোটাল 8টা জিনিস হয়ে গেল। এই 8টাকে তুমি 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। এবার দেখো যে এই 4টে জিওগ্রাফি বই যখন এক জায়গায় আছে, তাদেরকে এক জায়গায় রেখে তুমি নিজেদের মধ্যে তো 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝে গেছি। সেই জন্যই ওখানে 4 ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অনলি ওয়ান অফ দ্য ইভেন্টস। যে কোনো একটা ঘটার প্রবাবিলিটি কত? তো এটা আমরা ছবি দিয়ে সহজে বের করতে পারবো। এটা ধরো এ আর এটা ধরো বি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। যে কোনো একটা বলতে যেটা বোঝায় মানে সাইমালটেনিয়াসলি ঘটবে না, যে কোনো একটা, হয় এ ঘটবে তো বি ঘটবে না, বি ঘটবে তো এ ঘটবে না। তাহলে যেটা আমার চেয়েছে, যেটা আমার চেয়েছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ অনলি ওয়ান, তার মানে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। বোঝা গেল? এটা আমার চেয়েছে যে এ মাইনাস বি মানে শুধু এ ঘটছে অথবা শুধু বি ঘটছে। অনলি ওয়ান অফ দ্য ইভেন্টস মানে শুধু এ অথবা শুধু বি, দুটো একসঙ্গে যেন না ঘটে। ক্লিয়ার? বোঝা গেছে এইটুকু? বলো, এইটুকু বোঝা গেছে কি যায়নি? তাহলে এটাকে ভাঙলে যেটা দাঁড়াবে সেটা আসবে প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ বি। যারা যারা লিখেছো একদম খুব সুন্দর হয়েছে। এটাকে ইজিলি তুমি ভেঙে লিখতে পারো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, বা এটাকে তুমি এইভাবে ভাবতে পারো, এ ইউনিয়ন বি থেকে ইন্টারসেকশনটা বাদ, তাহলে এ ইউনিয়ন বিকে লিখতে পারো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি, সেখান থেকে আবার একটা এ বি বাদ হচ্ছে, সো আলটিমেটলি দুটো বাদ হচ্ছে। ঠিক আছে? কারো কোনো ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট আছে? আচ্ছা ঠিক আছে স্যার, এটাকে একটাতে বার একটাতে নন বার দিয়ে তো লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, এ মাইনাস বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বা বি বার। একটা যে এ বি প্লাস এ বার বি সমান একটা কিছু ধরে পরে বোথ সাইডে প্রবাবিলিটি লাগিয়ে দিলেও চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেমন খুশি করতে পারো, ইটস আপ টু ইউ। চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, an urn contains 2 white balls, দুটো হোয়াইট বল আছে আর 3টে ব্ল্যাক বলস আছে। The balls are drawn from the urn one by one and placed on the table. তাহলে বাক্স থেকে তুলে টেবিলে সাজাচ্ছ,
বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দে আর ড্রন ইন দ্য অর্ডার, এইভাবে মানে প্রথমে হোয়াইট, তারপরে ব্ল্যাক, তারপরে ব্ল্যাক, তারপরে হোয়াইট, তারপরে ব্ল্যাক, এই অর্ডারে থাকার প্রবাবিলিটি কত? কথাটা বোঝা গেছে? এখানে যেহেতু বল বলেছে, তাহলে বলগুলো নিশ্চয়ই কি হবে, আইডেন্টিক্যাল হবে না আলাদা হবে? দুটো হোয়াইট বল দেখতে এক হবে না আলাদা হবে? বলো। এক্স্যাক্টলি, এখানে বলগুলো কিন্তু আইডেন্টিক্যাল, ঠিক আছে? এখানে বলগুলো কিন্তু আইডেন্টিক্যাল, এটা মাথায় ঢুকে নাও। সুতরাং এখানে পারমুটেশন করবে তখন মাথায় রাখতে হবে যে আইডেন্টিক্যাল জিনিস পারমুট করার একটা যে প্রসেস আছে সেইটা দিয়ে করতে পারো, ঠিক আছে? তো এই অঙ্কটা তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই করে করতে পারো, অথবা তুমি ডিরেক্ট করতে পারো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দুটোই প্রসেস দেখাবো যাতে তোমরা জিনিসটা মাল্টিপ্লিকেশন রুলটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা জেনে যাও, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দুটোই দেখাবো। সো চলো এবার তাহলে আমরা প্রথমে কি দেখাবো, মাল্টিপ্লিকেশন রুল দিয়ে দেখাচ্ছি যে মাল্টিপ্লিকেশন রুল কিভাবে অ্যাপ্লাই করা যাবে। দেখো আমাদের কি বলেছে, দেখো এই সিস্টেমটা এই অর্ডারে থাকতে হবে, মানে ডাব্লু তারপরে বি, তার মানে প্রথমটা হোয়াইট হবে, ঠিক, তারপরটা ব্ল্যাক হবে, তারপরটা আবার ব্ল্যাক হবে। সো তুমি এইভাবে ইভেন্ট ডিফাইন করো যে ধরো A1 হচ্ছে যে দ্য ফার্স্ট বল ইজ হোয়াইট, A2 হচ্ছে সেকেন্ড বল ইজ ব্ল্যাক, কারণ এখানে দেখো সেকেন্ড বল ইজ ব্ল্যাক। তাহলে A3 হচ্ছে থার্ড বল ইজ ব্ল্যাক, তাহলে এইভাবে A4 হচ্ছে ফোর্থ বল ইজ হোয়াইট, আর A5 হচ্ছে ফিফথ বল ইজ ব্ল্যাক, ঠিক, এই অর্ডারে আমি রাখবো। তাহলে আমার যে প্রবাবিলিটিটা জানতে চেয়েছে দ্যাট ইজ এক্স্যাক্টলি A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন A4 ইন্টারসেকশন A5। কারো কোনো ডাউট আছে? আমি যদি এইভাবে লিখি যে A1 হচ্ছে ফার্স্ট বল ইজ হোয়াইট, A2 হচ্ছে সেকেন্ড বল ইজ ব্ল্যাক, এইভাবে যদি আমি ডিফাইন করি তাহলে ইন্টারসেকশনটাই আমার চেয়েছে, মানে ফার্স্ট বলটাকে হোয়াইট হতে হবে, সেকেন্ড বলটাকে ব্ল্যাক হতে হবে, এইভাবে বলো। এইটুকু বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এইবার আমি খুব সহজেই, আচ্ছা বলো তো প্রবাবিলিটি অফ A1 কত? এখানে আমি মাল্টিপ্লিকেশন রুলটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো আমি কি করতে পারি, এটাকে একটা অবজেক্ট ধরতে পারি, A2 A3 A4 A5, অথবা এইটাকে একটা অবজেক্ট ধরতে পারি, তাহলে আমি এইভাবে এটাকে লিখতে পারি A1 A2 A3 A4, না মাল্টিপ্লিকেশন রুলটা আমাকে সাজাতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ কিভাবে সাজানো যায়, দাঁড়াও একটু ভেবে নিই। মানে আমি কি কি জানি, ধরো যদি আমি জেনে যাই যে প্রথমটা হচ্ছে A1,
মানে প্রথমটা হোয়াইট হয়েছে, তাহলে সেকেন্ডটা আমি জেনে যেতে পারবো, মানে A2 গিভেন A1 এটা আমি বের করতে পারবো। ঠিক আছে, মানে আগেরগুলো যদি আমি জেনে যাই তাহলে পরেরগুলো বের করাটা আমার ইজি হবে। ঠিক আছে, সিমিলারলি A1 A2 যদি জেনে যায় তাহলে A3টা বের করতে পারবো। তাহলে এই জিনিসগুলোকে আমাকে কাজে লাগাতে হবে। তাহলে A3, আচ্ছা যদি আমি 3টার ক্ষেত্রে দেখি তাহলে আমি কি লিখতে পারি এটাকে, তাহলে লিখতে পারি probability of BC ইন্টু probability of A given BC, এইভাবে লিখতে পারি। আবার এটাকে ভেঙে লিখতে পারি এরকম, probability of B ইন্টু probability of C by B, এইভাবে লিখতে পারি। কিন্তু আমি চাইছি যে probability of A1টা যেন গিভেন হয়, তারপরে A1 A2 হয় এইভাবে। তাহলে আমাকে এটাকে এইভাবে লিখতে হবে যে probability of BC ইন্টু, না BC না, probability of A given probability of BC given A1। হ্যাঁ, আচ্ছা এরকম করলে তো অসুবিধা, এই টেকনিকটা আচ্ছা না, আমি চাইছি এখানে তাহলে আমার মানে এই বিটাকে আমাকে এ আনতে চাইছি। তাহলে আমি যদি এ আনতে চাই এটাকে কি করা যায়, একটু সাজাতে হবে ভালো করে। অবশ্য ম্যাটার করবে না, আমি যে কোনো উপায়ে এটা করতে পারি, কিন্তু অর্ডারে রাখলে বেশি ভালো। তোমরা কিছু হিন্ট দাও, আমাকে হেল্প করো। তাহলে আই থিঙ্ক হ্যাঁ হয়ে যাবে। A1 A2 A3 A4 into probability of A5 given A1 A2 A3 A4, ঠিক এটা করতে পারি। আবার এইটাকে একই রকমভাবে এটাকে আবার ব্রেক করব। সো এটা হয়ে যাবে আমার A1 A2 A3 ইন্টু probability of A4 given A1 A2 A3। গুড, হ্যাঁ মিলে যাচ্ছে। তারপরে এই জিনিসটা আবার এটাকে আমি লিখতে পারি probability of A1 A2 probability of A3 given A1 A2। তাহলে এটা হয়ে যাবে probability of A1 probability of A2 given A1। তাহলে probability of A3 given A1 A2 probability of A4 given A1 A2 A3 probability of A5 given 1 to 4। হ্যাঁ এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড। দেখো এইবার এইটা খুব সহজ, বলো probability of A1 কি হবে। A1 মানে প্রথমটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত, বলো ফার্স্ট বল হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত। কারণ আমার টোটাল আছে 5টা বল, তার মধ্যে 2টো হোয়াইট, তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে 2/5।
এটা হচ্ছে 2/5। এবার যখন প্রথমটা হোয়াইট আমি নিয়ে নিয়েছি, তার মানে একটা হোয়াইট কমে গেল, তাহলে A2 মানে সেকেন্ড বলটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত? গিভেন দ্যাট দ্য ফার্স্ট বল ইজ হোয়াইট, তার মানে অলরেডি একটা হোয়াইট তুমি তুলে নিয়েছো, তাহলে সেকেন্ড বল ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত? কারণ তিনটে তখন ব্ল্যাক আছে, তাহলে 3/4, কারণ তখন টোটাল বলের সংখ্যা হয়ে যাচ্ছে 4টা, কিন্তু ব্ল্যাক বলের সংখ্যা 3টাই থাকছে, রাইট? নেক্সট হচ্ছে এবার একটা হোয়াইট একটা ব্ল্যাক তোলা হয়ে গেছে। A1 A2 মানে কি? একটা হোয়াইট একটা ব্ল্যাক তোলা হয়ে গেছে। তারপরে 3 নম্বরটা আমি চাইছি 3 নম্বরটা যেন ব্ল্যাক হয়, তাহলে আমার এটা কত হবে? তাহলে বলো এটা কত হবে? একটা হোয়াইট একটা ব্ল্যাক কমে গেছে, তাহলে আমার টোটাল বল 3টে থাকছে, তার মধ্যে ব্ল্যাকের সংখ্যা আছে 2টো, তার মানে 2/3। ভেরি গুড। তারপরে আমার তাহলে 2টো বল চলে গেছে, পড়ে আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক, তাই তো? একটা হোয়াইট একটা ব্ল্যাক, সেখান থেকে আমার হোয়াইট তোলার প্রবাবিলিটি হচ্ছে 1/2। তারপর লাস্টে শুধু ব্ল্যাক, তাহলে এই হচ্ছে অপশান। তাহলে এবার কাটাকাটি করে যা অ্যান্সার আসে, কাটাকাটি করে আমার 2 2 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, এখানে একটা 2 কাটলো, তাহলে আমার থাকছে 1/10। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1/10। ক্লিয়ার? আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে আমি জাস্ট এটা এই কারণেই করলাম যে মাল্টিপ্লিকেশন রুলটা তোমরা বুঝতে পারো। ক্লিয়ার হয়েছে? মাল্টিপ্লিকেশন রুলটা বুঝতে পেরেছো তোমরা? মাল্টিপ্লিকেশন রুলটা বুঝতে পেরেছো? কিন্তু এর থেকে আমি খুব সহজেই করতে পারি অঙ্কটা, ঠিক আছে? শর্ট মেথড। দেখো বেসিক্যালি আমরা কি করছি, আমরা চাইছি এই অর্ডারে রাখতে চাইছি, তাই তো? কিন্তু যখন আমি বলগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছি, তখন আমি তো যে কোনো র্যান্ডামলি সাজাচ্ছি না আমার কাছে, তার মানে আমি র্যান্ডম পারমুটেশন তৈরি করছি, যেখানে 2টো হোয়াইট আছে আইডেন্টিক্যাল আর 3টে ব্ল্যাক আইডেন্টিক্যাল। তাহলে আমার নাম্বার অফ এস যদি আমি ক্যালকুলেট করি, নাম্বার অফ এস সেটা হবে আমার, যেহেতু টোটাল 5টা বল 5 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে 2টো হোয়াইট যেহেতু আছে 2 ফ্যাক্টোরিয়াল, আর 3টে যেহেতু ব্ল্যাক আছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কত আসছে? তাহলে 5 × 4/2, দ্যাট ইজ 10। তার মানে আমার 10টা হচ্ছে টোটাল পারমুটেশন, পসিবল পারমুটেশন, ঠিক আছে? তার মধ্যে এইটা একটা জাস্ট এটা ইউনিক না, যখন তুমি বলগুলোকে সাজাবে তাহলে এই যে এটা একটা ইউনিক চয়েস হবে, তার মানে আমার প্রবাবিলিটি আসবে কত? 1/10। বলো বোঝা গেল কি গেল না? তাই না? দেখো বুঝতে পারলে কি পারলে না? ঠিক আছে, তো এটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড, কিন্তু এটা করলাম জাস্ট মাল্টিপ্লিকেশন মেথডটা বোঝার জন্য, মাল্টিপ্লিকেশন টেকনিক। চলো তাহলে 7 নম্বর কোশ্চেন আমরা ক্লিয়ার করে দিলাম। এবার আসি 8 নম্বর কোশ্চেনে। ইফ দ্য probabilities of n mutually independent, very very important, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট বললেই তোমাদের হাতে একটা বড় সড়ো অস্ত্র দিয়ে দিল যে ইন্টারসেকশনের প্রবাবিলিটি আলাদা আলাদা করে তুমি লিখতে পারো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট ওয়ান অফ দিস ইভেন্টস উইল অকার, মানে অ্যাটলিস্ট একটা অকার করবে, তার প্রবাবিলিটি কত? তাহলে কি হবে, আমরা একটাও অকার করবে না সেটা মাইনাস করে দেব, ঠিক কি না? তাহলে আমার অ্যান্সার কত হবে? 1 মাইনাস একটাও অকার করবে না, তার মানে প্রবাবিলিটি অফ A1 বার
ইন্টু ইন্টারসেকশন এ টু বার, এইভাবে এন বার। বোঝা গেল? এবার যেহেতু ইভেন্টগুলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তাদের কমপ্লিমেন্টগুলোও ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এরা কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে এটা এরকম দেখতে হয়ে যাবে 1 মাইনাস P1 1 মাইনাস P2 ডট ডট 1 মাইনাস Pn। বোঝা গেল? খুব সহজ। বোঝা গেল কিনা দেখো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা একটা কমন কোশ্চেন পরীক্ষায় আসার মতন, যে তিনটে ইভেন্ট যদি থাকে, হ্যাঁ, তারা এ বি ইন্ডিপেন্ডেন্ট, বি সি ইন্ডিপেন্ডেন্ট, আবার এ আর সি ইন্ডিপেন্ডেন্ট, মানে তারা পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি তারা একসঙ্গে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে? তো অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার তোমরা সবাই জানো। 9 নম্বরের অ্যান্সার কী হবে? 9 নম্বরের অ্যান্সার কী হবে? নয় নম্বরের অ্যান্সার কী হবে বলো? তিনটে যদি পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, তাহলে তারা কি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেই? মনে আছে আমার ইন্ডিপেন্ডেন্সের যখন ডেফিনেশন করি, তাহলে পেয়ার ওয়াইজ পি অফ এ বি সমান এ পি অফ এ ইন্টু পি অফ বি, পি অফ এ বি সি সমান পি অফ বি ইন্টু পি অফ সি, এরকম করে থাকে দুটো দুটো করে নিয়ে। আবার তিনটার জন্যও তোমাকে আলাদা করে দেখাতে হয়। তাহলে এখানে বলেছে জাস্ট দুটো দুটো কন্ডিশনগুলো বলেছে, 3 নম্বরের কন্ডিশনটা কিন্তু বলেনি। তাহলে এটার অ্যান্সার কী হওয়া উচিত? তাই এটার অ্যান্সার কী হওয়া উচিত বলো? আমি কিন্তু এর প্রথম দিন ক্লাসে বলেছিলাম। সৈকত, নো হবে অ্যান্সার। পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হলেই যে মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা কিন্তু হবে না। সি দ্য ডেফিনেশন অফ ইন্ডিপেন্ডেন্স ফর 3 ইভেন্ট। তাহলে এখানে দুটো দুটো অপশান বলেছে, কিন্তু 3 নম্বরটা মানে 3 প্রবাবিলিটি অফ এ বি সি, এটা কিন্তু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি নাও হতে পারে। দুটো দুটো করে ভেঙে গেলেও তিনটে একসঙ্গে নাও ভাঙতে পারে, তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। এরকম এক্সাম্পল তুমি অনেক পেতে পারো। আমি এক্সাম্পল দিচ্ছি না, এরকম এক্সাম্পল তোমরা যে কোনো টেক্সট বই খুঁজলে পেয়ে যাবে। ওকে? আর লাস্ট কোশ্চেনটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসাবে রাখছি। এটা আমি জাস্ট তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, তোমরা প্লিজ ট্রাই করবে। ঠিক আছে? কারণ আমরা এখন বেস থিওরেমের দিকে যাচ্ছি। ওকে, তো আমরা এবার বেস থিওরেম পড়ব। দেখো, তাহলে বেস থিওরেম কি বলছে দেখো। মোদ্দা কথা, বেস থিওরেমটা অ্যাকচুয়ালি যেটা বলে সেটা খুব এটা আমাদেরকে একটা কি বলে, আমাদেরকে একটা মোটিভেশন দেয়। মোটিভেশন কি অর্থে? যেমন ধরো যে কোনো একটা কাজ, ধরো কোনো একটা কঠিন কাজ তোমাকে যদি কেউ করতে বলে, তো তুমি যখন কাজটাকে পুরোটাকে একবারে ভাববে, তখন কি হবে, কাজটা তোমার কাছে অনেক কঠিন মনে হবে। দূর, এই এত কঠিন কাজ আমি পারবো না, এরকম মনে হবে। কিন্তু সেই কাজটাকে আমরা যদি টুকরো টুকরোভাবে ভেঙে নিই, হ্যাঁ, এবার ভেঙে তখন আবার যদি আমি প্রত্যেকটা ইউনিটকে আলাদা আলাদাভাবে দেখি, তখন আমার কাছে কিন্তু কাজটা অনেক সহজ মনে হবে। যে প্রত্যেকটা ইউনিটই যদি আমার কাছে সহজ হয়, তাহলে পুরো কাজটাই আমি আস্তে আস্তে কিন্তু করে দিতে পারবো। এইটাই হচ্ছে আমাদের বেস থিওরেমের মূল বক্তব্য। যেমন ধরো এখানে একটা এস যেটা আছে সেটাকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি, B1 B2 B3 B4। ঠিক আছে?
তার মানে চারটা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এ একটা যে কোনো ইভেন্ট দেওয়া আছে, এ একটা ইভেন্ট দেওয়া আছে। এবার তোমাকে ধরো বের করতে বলেছে প্রবাবিলিটি অফ এ কত। তুমি এইভাবে জানো না, প্রবাবিলিটি অফ এ বের করতে পারছো না, কারণ ওটা একটা কমপ্লিকেটেড ইভেন্ট। তো আমরা কি করছি, প্রবাবিলিটি অফ এ জানি না, কিন্তু আমি এটা জানি যে যদি বি ঘটে, B1 যদি ঘটে, তাহলে প্রবাবিলিটি অফ এ কত, মানে এই যে হলুদ অংশটার প্রবাবিলিটি আমি জানি। মানে আমি এটা জানি যে প্রবাবিলিটি অফ এ গিভেন B1, ঠিক আছে, সেইটা খুব সহজে আমি বের করতে পারি। আবার আমি এটাও সহজে বের করতে পারি যে প্রবাবিলিটি অফ B2 মানে এ গিভেন B2, মানে শুধুমাত্র নীলটুকুর প্রবাবিলিটি আমি বের করতে পারি। এইভাবে আমি এই চারটে পোর্শনের প্রবাবিলিটি কিন্তু বের করতে পারি। তাহলে এই চারটে পোর্শন মানে প্রবাবিলিটি অফ এ গিভেন B1 বা B2 B3 B4, এগুলো যদি আলাদা আলাদা বলে দেয় আমি খুব সহজে বের করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমি প্রবাবিলিটি অফ এ কীভাবে বের করতে পারি, ঠিক সেটাই হচ্ছে কনসেপ্ট অফ টোটাল প্রবাবিলিটি। তাহলে টোটাল প্রবাবিলিটি ইজ নাথিং বাট প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এস, এস মানে হচ্ছে স্যাম্পল স্পেস। সেটাকে আমি এসটা হচ্ছে চারটে ভাগে ভাগ করে নিয়েছি, B1 B2 B3 B4 ইউনিয়ন করে। তাহলে এটাকে আমি জাস্ট এইভাবে করে নিতে পারছি এ ডি মর্গানস ল লাগিয়ে, ঠিক আছে, না ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়ে। তারপরে এরা যেহেতু এ ইন্টারসেকশন B1, তার মানে এই যে হলুদটা, এ ইন্টারসেকশন B2 মানে এইটা, ঠিক আছে। তাহলে এরা ডিসজয়েন্ট হচ্ছে, তাহলে এদেরকে আলাদা আলাদা সাম করে নিচ্ছি, সিম্পলি এরা সাম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার কি ক্লিয়ার না এই জায়গাটা? বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? মানে একটা কঠিন কাজকে আমি ভেঙে ভেঙে করছি, এটুকুই হচ্ছে আমাদের মূল বক্তব্য। এবার ধরো তোমাকে বললো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, মানে গিভেন দ্যাট এ অকার্স, এটার কি গ্যারেন্টি আছে যে যে B1 থেকেই মানে B1 ঘটেছে। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট BI অকার্স গিভেন দ্যাট এ অকার্ড, ঠিক আছে। তো এইটাও তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো যে প্রবাবিলিটি অফ BI গিভেন এ ইজ সেম অ্যাজ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন BI ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। প্রবাবিলিটি অফ এ আমরা অলরেডি এখান থেকে ক্যালকুলেট করতে পারছি টোটাল প্রবাবিলিটি দিয়ে, আর প্রবাবিলিটি অফ এ গিভেন BI সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ BI ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন BI। সো এইটা করে আমরা এই ধরনের প্রবাবিলিটি বের করতে পারছি। সো এই যে প্রবাবিলিটিটা আমরা বের করতে পারছি, এই টেকনিকটাকেই বলা হচ্ছে বেস থিওরেম। তো বেস থিওরেম আর কিছুই নেই, শুধু এই দুটো জিনিস, ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমার এবার জিনিস তো খুব সিম্পল, কিন্তু আমাদের অঙ্কে কিভাবে কাজে লাগানো যাবে সেটাই হচ্ছে মেন ব্যাপার। সো অঙ্কে তোমাকে এই জিনিসগুলোকে বুঝতে হবে, ঠিক আছে, তুমি বুঝতে পারলেই দেখবে অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তো আজকে কি আর আমি এই এক্সাম্পলগুলো করাবো না নেক্সট দিন করাবো? ঠিক আছে, তাহলে তোমরা যদি নিজেরা ট্রাই করার কথা ভাবো, তাহলে তোমরা কিন্তু একবার করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, মোটামুটি আমাদের কাছে 7টা কোশ্চেন আছে, তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। তোমরা নিজেরা ট্রাই করার জন্য স্ক্রিনশট নিয়ে নাও, আর নাহলে আমি তোমাদেরকে গ্রুপে সেন্ড করে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরা ট্রাই করবে, ঠিক আছে, নিজেরা একটু ট্রাই করে নেবে, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে রাখছি, এর পরের দিন আমরা কিন্তু বেস থিওরেমের অঙ্কগুলো করব, ঠিক আছে। এবং তারপরে এটা অঙ্কগুলো করা হয়ে গেলে আমরা র্যান্ডম ভেরিয়েবল শুরু করব, সেখানে আমরা পড়ব বাইনোমিয়াল, পয়সন, যত র্যান্ডম ভেরিয়েবলগুলো আছে সেগুলো আমরা পড়ব, ঠিক আছে। চলো তাহলে আজকে এই অবধি থাক।